আমি আপনার সানাদের আম্মু হতে। ঠাস। কথাটা পুরো শেষ হওয়ার আগে একটা প্রচণ্ড জ্বালা পোড়া করা থাপ্পড় এসে পড়ল অষ্টাদশীর নরম গালে। মুহূর্তের তার গালটা টনটন করে জ্বলে উঠল, যেন সেখানে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে। জ্বলন্ত গালে হাত চেপে ধরে সামনে তাকাতে অষ্টাদশীর হৃৎস্পন্দন থমকে গেল। ঠিক সামনে দাঁড়িয়েছে অতিরিক্ত মাত্রায় সুদর্শন এক যুবক। ধূসর চোখের বিরক্তিকর চাহনি আর কুঁচকে থাকা ভুরু জানান দিচ্ছে তার চরম অসন্তোষ। অষ্টাদশী ঠিক বুঝে উঠতে পারল না এই মুহূর্তে তার এই যুবকের উপর ক্রাশ খাওয়া উচিত, নাকি তার দেওয়া চড়ে তীব্র ব্যথায় কেঁদে ফেলা উচিত। ওর এই দ্বিধা বিভক্ত ভাবনার মাঝে সামনে থাকা পুরুষটি গম্ভীর রাগী গলা ফিসফিস করে হিসিয়ে বলল, ডাক্তার হতে এসেছে নাকি বেবিস মম হতে? কলি থেকে ফোটার আগে বেবিস মম হওয়ার শখ জাগার কারণ? অপমান আর লজ্জায় রিদির মাথা যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। একটা সেকেন্ডের জন্য তার সাহস হলো না চোখ তুলে সামনে দাঁড়ানো মানুষটার দিকে তাকানোর। বান্ধবীর সাথে করা একটা বোকা বাজিতে যে তার জীবনের সবচেয়ে বড় লজ্জার কারণ হয়ে দাঁড়াবে তা সে ঘুণাক্ষরে ভাবতে পারেনি। পরিচিত এক কঠোর মানুষের কাছে এমন চর খাওয়ার পর হৃদির পুরো পৃথিবী যেন ওলটপালট হয়ে গেছে। মাটি থেকে চোখ না তুলে কান্না ভেজা গলায় মিনমিন করে বলল, সরি ভাইয়া, আমি আসলে বুঝতে। কিন্তু হৃদিকে পুরো বাক্যটুকু শেষ করার সুযোগ দিল না ওই সুদর্শন যুবক। রাগে ফেটে পড়ে সে গর্জে উঠল, আই হ্যাভ এ সিস্টার। যাকে তাকে বোন বানানোর শখ আমার নেই। গেট আউট ফ্রম মাই সাইড। কথাটি শেষ করে হৃদির পাশ কাটিয়ে রাগে থমথম মুখে গটগট করে সেখান থেকে চলে বলে। এদিকে হৃদি যে এখনও বিশ্বাস করতে পারছে না তার সাথে ঠিক কী ঘটে গেল। গালে হাত দিয়ে সে হা করে তাকিয়ে রইল শূন্যতার দিকে। তার দোষটা বা কোথায় ছিল? একটুখানি বোকামি, একটা ফাজলামোর খেসারত যে এতটা ভয়ঙ্কর কে জানতো। ব্যথায় গালটা তখন টনটন করছে, চোখের কোণে জমে থাকা কান্নার নোনা জল। ঠিক তখনই সেই মুহূর্তে কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে এগিয়ে এলো তার তিন বান্ধবী, পৃথা, সুমি আর ফারা। চারপাশে থমথমে বাতাস নিজের হৃৎপিণ্ড শুনতে পেতে সুমি যেন খড়কুটোর মতো আঁকড়ে ধরল হৃদিকে, শক্ত করে বুকে জড়িয়ে ধরে গলা দিয়ে তখন শুধু একরাশ আকুলতা আর বুক ফাটা শঙ্কা বেরিয়ে এসে বলল, তুই কি করছিস ভাই? কাকে বাচ্চার বাবা বানাতে চেয়েছিস জানিস? হৃদির চোখে সেই নিষ্পাপ কৌতূহল আর ভুরু কুঁচকে থাকা প্রশ্নবোধক দৃষ্টিতে তখন থমকে থাকা বাতাসে সুমির আতঙ্কিত মুখের উপর স্থির হয়ে রইল। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়া সুমি দুহাতে হৃদির কাঁধ চেপে ধরে থরথর করে কাঁপতে কাঁপতে রুদ্ধশ্বাসে ফিসফিস করে বলল, এমপি ফারিস খন্দকার ভাইয়ের আর শিক্ষামন্ত্রী সারহান চৌধুরীর একমাত্র ছেলে। তাও যেই ছেলে না ভাই, লোকে একে বলে এক কথার বেয়াদব। কথার আগে হাত চলে। এর সামনে ভয়ে বড় বড় নেতারা পর্যন্ত কাঁপে। আর এই লোক নাকি মারামারি আর বেয়াদবিতে পিএইচডি করেছে। তার সাথে এই কলেজের কার্ডিওলজিস্ট ডাক্তার প্রফেসর হিসেবে জয়েন করছে। সুমির এই বিস্ফোরক তথ্য শুনে হৃদির পায়ের তলার মাটি যেন সরে গেল। সে চমকে উঠে ফ্যাল করে তাকিয়ে রইল। তার মানে এটাই কি তবে তার সেই রকচাটা খালাতো ভাই, যে বছরের পর বছর দেশের বাইরে কাটিয়ে দিল? কিন্তু মানুষটা দেশে ফিরলই বা কবে? আর ফিরলেই বা তাদের কি যায় আসে? ওই পরিবারের সাথে তো বহু যুগ ধরে ছায়া মারানোর সম্পর্ক নেই যে তারা এসব খবর জানবে। হৃদির মনে যখন এসব চিন্তার ঝড় বইছে ঠিক তখন ফারা আনমন হয়ে তাকিয়ে রইল দূরে মিলিয়ে যাওয়া সৌহার্দ্য যাওয়ার পথে। চোখের পলকে ফেলতে ভুলে গিয়ে সে বুঁদ হয়ে ফিসফিস করে বলল, সে যাই হোক, দেখতে হবে। ইস, কি হাঁটার স্টাইল! কপাল কুঁচকে কীভাবে কথা বলে! আমি তো পুরো ফিদা। ফারার এমন কাণ্ডজ্ঞানহীন আর বুঁদ হয়ে কথাগুলো হৃদির বুকের ভেতরটা কেমন যেন বিষাক্ত বিরক্তিতে তেতে উঠল। পরিস্থিতি হালকা করতে সে জোর করে কথা ঘুরে খটমটে গলা বলল, চল, ক্লাসে যেতে হবে, আজকের ক্লাসটাই ইম্পর্টেন্ট। কথা শেষ করে হৃদি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঝড়ের বেগে সামনের দিকে পা বাড়ল। আর ঠিক
পেছনে ছায়ার মতো নিঃশব্দে দ্রুত পায়ে হাঁটতে শুকলো পিতাহার সুমি। এদিকে ফারা তখনও গালে হাত গুজে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছে। হঠাৎ বান্ধবী দ্রুত হেঁটে চলে যাওয়ার শব্দে তার ধ্যান ভাঙল। ঝটকায় বাস্তবে ফিরে সে রীতির পিছু নেওয়ার জন্য এক দৌড়ে এগিয়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ওই দাঁড়া তোরা, আমি আসছি। সৌহদ চৌধুরী 31-এর কোঠায় পা রাখা এক সুদর্শন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। শিক্ষামন্ত্রী সারান চৌধুরী ও স্বনামধন্য গাইনোকোলজিস্ট ডাক্তার শাহেদা চৌধুরীর একমাত্র সন্তান। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার রেশ ধরে 9 বছরের একটি বাচ্চা মেয়ের সাথে জোর করে বিয়ে দেওয়ার পর দেশ ছেড়ে চলে যাওয়ার পর দীর্ঘ 9 বছর পর দেশের মাটিতে পা রাখেন। তবে এই অল্প কয়েকদিনে তার রকচটা আর বদমেজাজি সবে কেন বেশ বদনাম কামিয়েছে। এদিকে আরমান খান ও রামিসা খানের আদরের মেয়ে হৃদিতা খান, শ্যামবর্ণে মায়াবী চেহারা, ছোটোখাটো একটা পুতুল। রং শ্যাম হলে মায়াবী চেহারা যে কোনো পুরুষের কঠিন হৃদয় থমকে যেতে বাধ্য। হৃদিতা ক্লাসে প্রবেশ করার আগে কড়া নড়ার সুযোগ না দিয়ে প্রফেসর ঠিক ক্লাসের ভিতরে এসে দাঁড়িয়েছে। বুকে তখন ভয়ে টিপটিপ করছে। কাঁপা কাঁপা গলায় খানিকটা মিনমিন করে সে বলেই ফেলল, স্যার আসতে পারি? প্রফেসর আরিয়ান খান প্রজেক্ট থেকে চোখ ফিরিয়ে দরজার দিকে তাকালেন। তারপর সেই পরিচিত স্বভাবসুলভ কণ্ঠে, নরম কণ্ঠে শীতল গলা বলল, এসো। অনুমতি পেয়ে 3 বান্ধবী এক মুহূর্ত দেরি না করে দ্রুত ক্লাসে ঢুকে নিজেদের জায়গায় গিয়ে বসলো। কিন্তু আরিয়ানের চোখ তখনই স্থির। হৃদির দিকে সোজাসুজি তাকিয়ে সে ঠান্ডা গলায় প্রশ্ন ছুড়ে দিল, দেরি হওয়ার কারণ? হৃদি একটু থতমত খেয়ে খুব ছোট করে মিষ্টি স্বরে উত্তর দিল, জি স্যার, বাইরে একটু সমস্যা হয়েছিল। আরিয়ান এরপর আর একটা কথা বলল না, নিজের লেকচারে সম্পূর্ণ মন দিল। প্রায় ঘন্টাখানেক একটানা ক্লাস করিয়ে গম্ভীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল সে। হৃদির নিজের চাচা আকরাম খানের ছেলে, অর্থাৎ সম্পর্কে তার চাচাতো ভাই। ক্লাস শেষ করে 3 বান্ধবী বের হয়ে গেটের সামনে এসে বাদামওয়ালার কাছ থেকে বাদাম নিয়ে খেতে খেতে গল্প করছিল। হৃদির কথা বলার মাঝে আনমনে মুখ দিয়ে বাদামের খোসা ফু দিয়ে ছুঁড়ে মারল। আর ঠিক সেই মুহূর্তে সামনে দিয়ে ফোনে কথা বলতে বলতে আসা এক যুবকের মুখের উপর গিয়ে পড়ল সেটা। মুখে বাদামের খোসা থুতুর মতো কিছু একটা এসে পড়ে। যুবকটি থমকে গেল। রাগে চোয়াল শক্ত করে সামনে তাকাতে তার ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেল। রাগে অপনয়ে জ্বলে উঠে সৌগত চোয়াল শক্ত করে হিসে বলে উঠল, ইউ হাবিঞ্চি ফুলা কাল কাম। কারো ধমকে এমন বিকট আওয়াজ কানে আসতে হৃদি চমকে চোখ তুলে তাকালো। সামনে সৌহার্দ্য দাঁড়িয়ে থাকতে দেখে তার বুকটা ভয়ে কেঁপে উঠল। আর সে ভয়ে একটা শুকনো ঢোক গেল। মনে মনে ভাবল, আজ কোনো পাপ করে ঘর থেকে বের হয়েছিল আল্লাহ জানে। বারবার এই পেঁচামুখো গন্ডার সাথে কেন এমন অদ্ভুত কাণ্ড ঘটে চলছে। ভয়ে ভয়ে আমতা আমতা করে হৃদি বলে উঠল, আসসালামু আলাইকুম। না মানে আসসালামু আলাইকুম স্যার। সৌহার্দ্যের রাগ যেন নিমেষে বাঁধ ভেঙে গেল কয়েকগুণ। চোখের পলকে তার ধৈর্যের বাঁধ ভেঙে উপচে পড়া রাগ আর চরম বিরক্তি নিয়ে সে হৃদির নরম তুলতুলে গালটা লক্ষ্য করে সজোরে একটা কড়া থাপ্পড় বসিয়ে দিল। রাগে কটমট করে তাকে সে হেসে বলে উঠল, স্টুপিড ম্যানার্সলেস গ্যাল। দ্বিতীয় দফায় সৌহার্দ্য এমন শক্ত হাতে নিষ্ঠুর থাপ্পড়ে মেয়েটার মায়াবী শ্যামবর্ণের গাল মুহূর্তে টুসটুসে লাল হয়ে ফুলে উঠল। আকস্মিক এই অপমানে বুকটা ভেঙে এলেও তীব্র জ্বালা ও ব্যথায় সে গালে হাত গুজে ফুঁপিয়ে রইল। বাবা আর আদুরে ভাইয়ের কাছে সে তো রাজপ্রাসাদের রাজকন্যার মতো, কেউ কখনো গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত পরতে দেয়নি। অথচ আজ এই রাক্ষসী লোকটা তাকে সবার সামনে কথায় কথায় গায়ে হাত তুলছে। হৃদির চোখের কোণে জল দেখে সৌহার্দ্য রাগ কমল না, বরং তার চোখে মুখে এক অদ্ভুত বিরক্তি ভর করল। সে কঠোর গলায় ধমক দিয়ে বলল, স্টুপিড, ডোন্ট ক্রাই, গেট আউট ফ্রম মাই সাইড। হৃদি ভয়ে একদম চুপ হয়ে গেল। কে জানে মুখ খুলে লোকটা আবার না ঠাস করে আর একটা থাপ্পড় বসে দেয়। এমনিতে থাপ্পড়ের চোটে তার গালটা তখনও জ্বলে যাচ্ছিল। হৃদি কোনো রকম পাশ কাটিয়ে সেখান থেকে সরে যাওয়ার উপক্রম হতে সৌহার্দ্য গমগমে তীক্ষ্ণ গলায় ভারী আওয়াজ ভেসে গেল, স্টপ দেয়ার। হৃদি থমকে দাঁড়িয়ে গালে হাত দিয়ে চোখ তুলে তাকাতে দেখল সৌহার্দ্য তীক্ষ্ণ দৃষ্টিতে তার উপর নিজ পর্যবেক্ষণ করে কড়া গলায় বলে উঠল, ইউ ফুলা গাল, ম্যারিড উমেন।
সৌহদের মুখে এই কথা শুনে রিদি যেন একদম তব্দা খেয়ে গেল। তার মতো একটা বাচ্চা মেয়েকে এই লোক কোন দিক থেকে বিবাহিত বলে মনে হয়। রিদি ভয়ে সৌহদের চোখের দিকে তাকালে তার আত্মা কেঁপে গেল। লোকটা যেন ঠিক একটা ক্ষিপ্র বাঘের মতো এমন হিংস্র দৃষ্টিতে তাকিয়েছে। একটু ভুলভাল উত্তর দিলে বুঝি টুপ করে গিলে খাবে। রিদি কাঁপা কাঁপা ভয়ে আমতা আমতা করে বলে উঠল, জি স্যার, মানে না স্যার। সহদর চরম বিরক্তিতে মুখ কুঁচকে ফেলে শীতল গলে বলে, ডিসগাস্টিং গার্ল, বলে সে বড় বড় পা ফেলে সেখান থেকে চলে গেল। এদিকে রিদি একদম বোকা মেরে তাকিয়ে রইল। তার মনে সে বিবাহিত না বলতে লোকটা তাকে ডিসগাস্টিং বলে চলে গেল। তার কি তবে বিবাহিত হওয়া উচিত ছিল নাকি? রিদি নাক মুখ কুঁচকে মনে মনে ফুঁসে উঠল, লুচ্চা ডাক্তার, মনে হয় বিবাহিত মহিলা খুঁজে খুঁজে পরকীয়া করে বেড়ায়। ছি, খালামণি কি জানে তার ছেলে এত বড় লুচ্চা যে ঘুরে ঘুরে বিবাহিত মহিলা খুঁজে বেড়ায়? বিকেলে নরম আলোয় ড্রয়িং রুমের সোফায় বসে আছেন সারান চৌধুরী ও ফারিস খন্দকার। ফারিস হলো সৌহার্দের বড় মামা ছেলে। ফারিসের জন্মের সময় তার মা মারা যান। বাবা দ্বিতীয় বিয়ে করায় ডাক্তার শাহেদা চৌধুরী তার ভাতিজাকে নিজের কাছে নিয়ে আসেন, নিজের সন্তানের মতোই বড় করেন। সারান চৌধুরী তখন ফারিসের সাথে রাজনৈতিক কোনো এক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলছিল। ঠিক সেই মুহূর্তে বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করেন সৌগত। চারপাশ দিকে একবার তাক জন্য না তাকে হনহন করে পায়ে সিঁড়ি উঠতে যাবে, তখন সময়ে সারান চৌধুরী তীব্র ধমকে থমকে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলো সৌগত। সারান চৌধুরী রাগী ও কঠোর গলায় গর্জে উঠে বলেন, বীরের গায়ে হাত উঠেছে কেন তুমি? বাবার এমন তীব্র ধমক শুনে সৌগতের রাগে এতটুকু কমতি হলো না, বরং তার ভিতরে যেন আগুন জ্বলছিল। সে উল্টো তিনগুণ তেজ আর চরম বিরক্তি নিয়ে বাবার চোখে চোখ রেখে ঠান্ডা শক্ত গলে বলে, হাত আছে তাই উঠেছি। এত বড় আস্পর্ধা দেখে সারান চৌধুরীর রক্ত মাথায় চড়ে গেল। এই ছোট্ট একটা জবাব দিয়ে সৌগত যখন উদাসীনভাবে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, তখন সারান চৌধুরী ক্ষেপে ফেটে পড়ে আবার চেঁচিয়ে উঠল, বেয়াদব ছেলে, তুমি কি দেশে এসেছো গুন্ডামি করতে? বাবার কথায় সৌগত এক পলক ফিরে তাকালো। তার চোখে সে চাহনিতে উপচে পড়া বিরক্তি আর অনীহা স্পষ্ট ফুটে উঠল। সে কাঠখোট্টা গলায় বলে উঠল, বেশি ভদ্রতা আমার পোষায় না, বলে সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। হনহন করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সারান চৌধুরী তখনও রাগে হাঁপাচ্ছে। ঠিক একটা বলতে যাবেন, ঠিক তখনই ফারিস শান্ত মুখে এগিয়ে এসে মৃদু গলায় বলে, তুমি শান্ত হও মামা, আমি দেখছি। ফারিসের এমন নির্লিপ্ত কথা শুনে সারান চৌধুরী রাগে যেন আরো দ্বিগুণ হয়ে উঠল। তিনি ফারিসের দিকে অগ্নিদৃষ্টি তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে চিবিয়ে চিবিয়ে বললেন, তুমি তো কোনো সমস্যা হলে ওই কাস্টমার কেয়ারের মতো এক কথা বলো, শান্ত হও আমি দেখছি। সমস্যার সমাধান তো দূরের কথা, তুমি পরিস্থিতি আরও জটিল করে দিলো বেয়াদব কথাগুলো। ওনার এমন কথা শুনে ফারিস মনে মনে তীব্র বিরক্তিতে কুঁচকে গেল। সে মনে মনে দাঁত চেপে বলল, নিজেই গোডাউনে ভেজাল পণ্য উৎপাদন করে রেখেছে আর এখন দোষ পড়ছে আমার ঘাড়ে, এখন আমার পিছু লেগেছে। মনে মনে অসন্তুষ্টি চেপে রেখে সেও সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা নিজের মতো করে ঘর ছেড়ে উঠে চলে গেল। গোধূলির ধোঁয়াশা আলোয় ছাদে একা বসেছে রিদি। ভিডিও কলে সে তখন কথা বলছে সায়েম, পৃথা, ফারিয়া আর সুমির সাথে। স্ক্রিনের দিকে তাকিয়ে রিদির উদ্দেশ্যে সায়েম প্রশ্ন ছুড়ল, কিরে আজ ক্লাসে আসিসনি কেন? সায়েমের মুখটা বিরক্ত কুঁচকে বলল, আরে আর বলিস না, লুজ মোশন হয়ে গেছে। বলে সে হঠাৎ খেয়াল করলো রিদির দিকে তাকিয়ে কৌতূহলে চিন্তিত করল, তোর মুখের এই অবস্থা কেন? গালটা অমন লাল হয়ে আছে কেন? সায়েমের কথা শোনার আগে সুমি চটপট করে বলল, আরে বলিস না, ওই সৌভদ্র স্যার। সুমির কথা মাঝখানে কেড়ে নিয়ে সায়েম নাক মুখ কুচকে ঘৃণা ভরা বলে উঠল, ওই খাটাসটা তো আমাদের ক্লাস পায় না, তাহলে রিদিকে মারলো কীভাবে? ফারিয়া তখন চোখে মুখে তীব্র ক্রোধ ফুটিয়ে তুলে বলল, স্যারের কোনো দোষ নেই, ও নিজের ভুলে মার খেয়েছে। পৃথার সঙ্গে সঙ্গে বাদ সেধে তেড়ে উঠল, তুই এখন ওর দিচ্ছিস কেন? ডিয়ারটা তো তুই দিয়েছিলি, বলতো ওর সাথে তোর কি শত্রুতা কিসের? কেন সবসময় রিদিকে এভাবে ফাঁসাতে চাস? নিজেকে ধোয়া তুলসী পাতায় প্রমাণ করার চেষ্টা করে ফারিয়া আমতা আমতা বলল, আমি তো শুধু দুষ্টামি। ফারিয়ার কথা শেষ না হতে সায়েম ধমকে সুরে রিদিকে এক চোট শুনিয়ে দিয়ে বলল, তোকে কতবার বলছি যাত্রার কথায় যা তা করবি না। বলে সে রাগী দৃষ্টিতে তাকালো ফারিয়ার দিকে, কারণ এই মেয়েটাকে সায়েমের একদম চোখের বিষের মতো সহ্য করতে পারে না।
পরিস্থিতি খারাপ দেখে ফারিয়া কাঁচুমাচু মুখে রিদির স্কিনের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, সরি রিদি। কিন্তু রিদি তখন চরম অপমানে মনে মনে ভেঙে পড়ছে। সে আর একটা কথা বাড়াল না। বন্ধুদের সাথে ভিডিও কল থেকে বিদায় নিয়ে ফোনটা একপাশে রেখে চুপচাপ বসে রইল। ফারিস তখন ফোনে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে বলতে ব্যস্ত পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। ঠিক তখনই হঠাৎ করে পেছন থেকে কেউ একজন হুড়মুড় করে এসে সোজা তার শক্ত বুকে আছড়ে পড়ে। আকস্মিক এই ধাক্কায় চমকে গিয়ে ফারিস চোখ তুলে তাকাতে দেখল রিভা। রিভা হলো তার মেজ খালা রায়দা শেখের মেয়ে। লন্ডন থাকে পুরো পরিবার, আর সৌহার্দ্যের সাথে তারা সদ্য দেশে ফিরেছে, খালার বাড়িতে থাকছে। হঠাৎ এমন ঘটনায় ফারিসের বুক চিরে দীর্ঘশ্বাস আর তীব্র বিরক্তির সাথে বেরিয়ে এলো। মেজাজ তার মুহূর্তে তিরিক্ষি হয়ে উঠল। সে চরম রাগ ও অসহ্যকর বিরক্তি নিয়ে রিবাকে এক ঝটকায় নিজের শরীর থেকে সরিয়ে দিয়ে তেতে উঠে বলল, আপদের ঘরের বিপদ হোঁচট খাওয়ার জন্য তুই সবসময় কি আমাকেই খুঁজে পাস? আমি কি রাস্তার মোড়ের কোনো সরকারি মাল নাকি? ফারিসের এমন ব্যঙ্গাত্ম ও ঝাঁঝালো কথায় রিভা একটুকু দম নিল না, বরং তার চোখে সেই দুষ্টু মিষ্টির আলোয় এক অপূর্ব চপলতা খেলে গেল। সে 3 গুণ তেজ দেখে চটজলদি বলল, এমপিটা তো সরকারি মালই হয় ফারিস ভাই। রিভার এমন কথায় ফারিস যেন রাগে ফেটে পড়ার জোগাড় হলো। তার চোয়াল শক্ত করে উঠল। সে রাগে থমথমে গলায় রিভাকে একপাশে ঠেলে দিয়ে ধমকে উঠল, আপদের ঘরে বিপদ? উল্টো পাল্টা কথা বলে থাপ্পড়ে তোর আধভাঙা দাঁত ফেলে দিব, সর আমার সামনে থেকে। বলে ফারিসের এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। রাগে গজগজ করতে করতে নিজের ঘরের দিকে চলে গেল। এদিকে রিভা একটুও ভয় পেল না, বরং ফারিসের যাওয়ার দিকে রাগী ও শক্ত পিঠের দিকে তাকিয়ে ঠোঁটে এক ফালি দুষ্টু হাসি ঝুলিয়ে মনে মনে মুখ ভেঙচি বলল, যতই রাগ দেখান না কেন, কীভাবে আমার প্রেমে না পড়েন সেটা আমি ভালোভাবেই দেখে নেব। সৌহার্দ্য রিধির প্রেম বিলাস, অপরিচিতা অর্ধাঙ্গিনীর। এটা হচ্ছে সিজন 2। যারা সিজন 1 সেটা যে মাদার গল্পে পেয়ে যাবেন, আর এটা সিজন 2।